মনোযোগ দিই। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের তো আর অনলাইন ক্লাস প্রতিদিন হবে না, এই সপ্তাহের জন্য দিয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ক্লাসে একটু মনোযোগ দিই, রেকর্ডটা আপাতত না দিই। ওকে? আচ্ছা, দেখেন তো আমরা কি করতে চাচ্ছি, এক একটা পুরো ক্যারেক্টার স্ট্রিমটাকে আমরা এক একটা ক্যারেক্টার করে রিড করব, দেন ওটাকে এক একটা ক্যারেক্টার স্ট্রিমে গ্রুপ করব বা ভাগ করব, যেটাকে আমরা লেক্সিম বলে থাকছি। তারপরে এই প্রতিটা লেক্সিমের জন্য আমরা আউটপুট হিসেবে এক একটা সিকোয়েন্স অফ টোকেন জেনারেট করব। এটা হচ্ছে মেইনলি লেক্সিকান অ্যানালাইজার এই তিনটা ধাপে কাজটা সম্পন্ন করে। এখন যদি আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি, তাহলে দেখা যায় যেই টোকেনগুলো আমরা বানাচ্ছি সেটাকে বলছি স্ট্রিম অফ টোকেনস। সো স্ট্রিম অফ টোকেনস গুলো কি করে, সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে পাঠানো হয় পার্সার বানানোর জন্য। পার্সার আমরা কাকে বলেছি গত চ্যাপ্টার 1 এ, সিনট্যাক্স ট্রিটাকে, বা আপনারা হচ্ছে থিওরি অফ কম্পিটিশনও পড়ে এসেছেন যে পার্সার হচ্ছে সিনট্যাক্স ট্রি। তো ওরা কি করছে, লেক্সিকান অ্যানালাইজারটা আমার যে স্ট্রিম গুলো বানাচ্ছে টোকেন স্ট্রিম, সেটাকে সে হচ্ছে এই লেক্সিক্যাল স্ট্রিম অফ টোকেন বানিয়ে সেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারকে সে পাস করে দিচ্ছে। তো এটা মেইনলি যেটা হয় যে লেক্সিক্যাল অ্যানালাইজার সবসময় যেটা করে সিম্বল টেবিলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে থাকে, যে আমি যখন এক এক করে টোকেন জেনারেট করবো সে কিসের বেসিসে করব, সিম্বল টেবিলে থেকে সে ইন্টারঅ্যাক্ট করে থাকে। আবার ঠিক তেমনি পার্সারটা থেকে যখন বা সিনট্যাক্স অ্যানালাইজার যেটা তখন যখন সিনট্যাক্স ট্রি বা পার্স ট্রিটা বানায় তখনও সে ইন্টারঅ্যাক্ট করে সিম্বল টেবিলের সাথে। তো মনে করেন যে একটা লেক্সিকান অ্যানালাইজার আইডেন্টিফাই করছে যে নেট কি ডিস্টার্ব করছে আপনাদের, আমার কথা শুনতে কি অসুবিধা হচ্ছে? না মিস। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এখানে জিজ্ঞেস বলেছে যে লেক্সিকান অ্যানালাইজার যখন এক একটা লেক্সিম বানিয়ে ফেলে, ধরেন সাপোজ একটা আইডেন্টিফায়ার জন্য, যেরকম আমি আপনাকে দেখালাম পজিশনের জন্য যখন একটা লেক্সিম বানায় ফেলছে তখন ওটাকে নাম দিচ্ছে আইডেন্টিফায়ার। এই লেক্সিমটা কি অবশ্যই আমার সিম্বল টেবিলে থাকতে হবে, তখন সিম্বল টেবিলে সে এন্ট্রি দেয় যে লেক্সিমটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, এবং যদি তার মনে হয় যে সেই আইডেন্টিফায়ারটার জন্য একটা অ্যাট্রিবিউট ভ্যালু দিবে তখন সে অ্যাট্রিবিউট ভ্যালুটাও দিয়ে দেয়। অনেক সময় সিম্বল টেবিলে ওই আইডেন্টিফায়ারটার টাইপ, মনে করেন নামটা আমি আইডেন্টিফায়ার দিয়েছি, ধরেন সাপোজ পজিশন, এটা তার নাম দিয়েছি, তখন তার টাইপটা জিজ্ঞেস করা হয় আইডেন্টিফায়ার। আবার অনেক সময় শুধু আইডেন্টিফায়ার এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে 1 দেয়। মানে সিম্বল টেবিলে রাখার অনেকগুলা পদ্ধতি আছে, এখন কে কোন পদ্ধতি অনুসরণ করবে সেটা তার উপর ডিপেন্ড করে। কেউ রাখতে পারে যে পজিশন, তার নাম, তার টাইপ হচ্ছে আইডেন্টিফায়ার, তার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে 1। আবার কেউ রাখতে পারে পজিশন নামটাই রাখলো না, টোকেন নাম হিসেবে রাখলো আইডেন্টিফায়ার এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে 1। তো আমরা কি লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা টোকেন জেনারেট করে থাকি। টোকেন জেনারেটটা নরমালি কিভাবে করি আমরা, দেখা যায় আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে রাখছি। আচ্ছা, এটা কেন আসতেছে, আমার বিজয় বাহানোর ঝামেলা আছে। আচ্ছা, তো আমরা কিভাবে রেখেছিলাম, এখানে রেখেছিলাম টোকেন নেমটা, সাপোজ ধরেন আইডি, এবং তার অ্যাট্রিবিউট ভ্যালু দিয়েছিলাম 1। আমরা এইভাবে এক একটা করে টোকেন জেনারেট করছিলাম, তাই না? অনেক সময় দেখা যাবে এভাবে না রেখে অ্যাঙ্গুলার ব্র্যাকেটে আমরা এভাবে রাখছি, সাপোজ ধরেন পজিশন, তার নাম, তার টাইপ হচ্ছে সে একটা আইডেন্টিফায়ার বা আইডি, আর তার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে 1। এভাবে অনেকে রাখে। আবার অনেক সময় দেখা যাবে রাখতে হচ্ছে পজিশন, বা আইডেন্টিফায়ার, শুধু আইডেন্টিফায়ার, তার নামটা, আর তার টোকেন অ্যাট্রিবিউট ভ্যালু দিচ্ছে এভাবে সিম্বল টেবিল এন্ট্রি। ডট গুলাকে ইগনোর করে, হ্যাঁ, ডট গুলা কেন স্পেসের সাথে আসছে এটা আমি পরে চেক করে দেবো, আমার সেটিংস এ কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, সিম্বল টেবিল এন্ট্রি ফর পজিশন, এইভাবে অনেকে টোকেন জেনারেট করে, বুঝতে সুবিধা। আর আপনারাই আমাকে বলেন তো, আমি একটা পজিশনের জন্য, এই পজিশনের জন্য আমি 3 ধরনের টোকেন জেনারেট করছি, একটা 3 রকমের টোকেন জেনারেট করছি। আইডি দিয়ে কমা 1, আবার দিয়েছি একটা হচ্ছে পজিশন আইডেন্টিফায়ার 1, এটা হচ্ছে তার নাম, এটা তার টাইপ, আর 1 হচ্ছে তার অ্যাট্রিবিউট ভ্যালু। আবার আরেকটা ধরনের টোকেন জেনারেট করা ওয়ে হচ্ছে, তাকে দিলাম হচ্ছে সে আইডেন্টিফায়ার এবং তার সিম্বল টেবিল এন্ট্রি দিলাম ফর পজিশন। আপনারা কোনটা সুইটেবল মনে করেন, প্রথমটা, সেকেন্ডটা, নাকি থার্ডটা? সেকেন্ডটা ম্যাডাম। থার্ড, আচ্ছা, হ্যাঁ, অনেক, একজন বলছেন সেকেন্ড, একজন বলছেন থার্ড, রাইট। সেকেন্ডটাও আমাদের জন্য অনেক সময় বোঝার সুবিধার জন্য, মানে ছোট হওয়ার জন্য, লেখার সুবিধার জন্য ঠিক আছে। আবার থার্ডটাও অনেক সময় টু বি স্পেসিফিক করার জন্য থার্ডটা
বেটার। ঠিক আছে, যদি কেউ সেকেন্ডটা ইউজ করেন তাও বেটার, যদি কেউ থার্ডটা ইউজ করেন দ্যাট ইজ ইভেন বেটার। বাট ফার্স্টটা একটু কনফিউজ, যে IT1 এটা কোনটা, এটা একটু বোঝাটা কনফিউজ, যেটা আমরা চ্যাপ্টার 1-এ শিখছি। এতক্ষণ পর্যন্ত আমরা চ্যাপ্টার 1-এ যতটুকু শিখছিলাম বা যেভাবে শিখছিলাম সেভাবে আছি, এবং যত আমরা আগে বাড়বো তত দেখবো যে আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে সবকিছু। ঠিক আছে, তো ধরে নিলাম যে আমি 2 নম্বর ওয়েটা ইউজ করছি, অথবা থার্ড নম্বর ওয়েটা যেটা ইউজ করি সেটা বেটার। ঠিক আছে, এখন টোকেন জেনারেট করা তার মানে অনেকগুলো ওয়ে আছে, কে কোন পদ্ধতিটা অনুসরণ করবে সেটা তার উপর, অথবা আমরা যেভাবে ল্যাবে বলে দিই সেভাবে জেনারেট করতে পারে। বাট যদি শুধু চ্যাপ্টার 1-এর থেকে আসে তাহলে একদম শুধু ID, 1 দিয়ে লিখলেও হবে। বাট এইভাবে যদি লিখতে চান সেকেন্ড বা থার্ড ওয়েতে, সেটাতে কোনো ভুল নেই, সেটাও এক্সেপ্ট। আচ্ছা, এবার আসেন, যেটা আমি অলরেডি আমরা যারা সেকশন এতে আছি তারা রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে আমরা যখন সোর্স প্রোগ্রামে আছি, রাইট? আমরা যখন সোর্স প্রোগ্রামে আছি তখন এখান থেকে এক একটা করে ক্যারেক্টার স্ট্রিম বানাবে কে? লেক্সিকান অ্যানালাইজার। দেন সে টোকেন জেনারেট করবে, এই টোকেনটা পার্সারকে পাঠাবে। পার্সার ততক্ষণ পর্যন্ত টোকেন নেবে যতক্ষণ পর্যন্ত লেক্সিক্যাল অ্যানালাইজারে টোকেন জেনারেট করা শেষ না হয়। তার মানে কি হলো, প্রথমে সে পজিশনের জন্য টোকেন বানালো, সেটা কাকে দিল? পার্সারকে। পার্সার তখন বললো আমাকে পরের টোকেন দাও, গেট নেক্সট টোকেন। লেক্সিক্যাল অ্যানালাইজার আবার একটা টোকেন বানাইলো হচ্ছে অ্যাসাইন অপারেটরের জন্য, সেই টোকেনটা সে দিয়ে দিল পার্সারকে। দেন পার্সার আবার বললো যে আমাকে পরের টোকেনটা দাও। তখন লেক্সিক্যাল অ্যানালাইজার কার জন্য টোকেন বানাচ্ছে? ইনিশিয়ালের জন্য, সেই ইনিশিয়ালের টোকেনটা সে আবার পার্সারকে দিবে, পার্সার বলবে পরের টোকেন। এভাবে লেক্সিক্যাল অ্যানালাইজার তারপরে প্লাসের জন্য টোকেন বানাবে, দেন সেই টোকেনটা সে পার্সারকে দিবে, তারপরে সে রেটের জন্য টোকেন বানাবে লেক্সিক্যাল অ্যানালাইজার, দেন সেই টোকেনটা পার্সারকে দিবে, তারপরে আবার ইনটুর জন্য পরের টোকেন চাবে, লেক্সিক্যাল অ্যানালাইজার ইনটুর জন্য টোকেন বানাবে, তারপর আবার সেম ভাবে পার্সারকে দিবে, এন্ড পার্সার বলবে পরের টোকেন দাও। লেক্সিক্যাল অ্যানালাইজার তখন 60-র জন্য একটা টোকেন বানাবে, আবার সে পার্সারকে দিবে। এরপরে যখন পার্সার বলবে যে আমাকে পরের টোকেন দাও, লেক্সিক্যাল অ্যানালাইজার বলবে আমার সোর্স প্রোগ্রামে সকল টোকেন জেনারেট করা শেষ। ঠিক আছে, তখন পার্সার তার নেক্সট ফেজে যাবে, মানে হচ্ছে সিনট্যাক্স ট্রিটা জেনারেট করবে। এই যে আমরা টোকেন বানাচ্ছি বা লেক্সিম বানাচ্ছি, সেই লেক্সিম গুলোর এন্ট্রি অবশ্যই সিম্বল টেবিলে থাকতে হবে। সেম ভাবে পার্সার যে সিনট্যাক্স ট্রি জেনারেট করবে সে অবশ্যই সিম্বল টেবিলটাকে তার সাথে অ্যাসোসিয়েট করে নেবে, যে বোঝার সুবিধার জন্য যে সিম্বল টেবিলে যে ID1 বলতে কি বোঝাচ্ছে, বা আইডি পজিশন আইডেন্টিফায়ার 1 এটা বলতে সে কি বোঝাচ্ছে, এই সকল ইনফরমেশন গুলা লেক্সিক্যাল অ্যানালাইজার ইনফরমেশন গুলা লেক্সিম বানায় বানায় সিম্বল টেবিলে রাখবে, এন্ড পার্সার সেখান থেকে ইনফরমেশন নিয়ে চেক করবে যে এটা বলতে কি বোঝাচ্ছে। সো আমি যেটা চ্যাপ্টার 1-এ অলরেডি বলছি যে আমার কম্পাইলারের যতগুলো ফেজ আছে সবাই সিম্বল টেবিল ইউজ করবে। ঠিক আছে, এখন ধরেন আমি সিম্বল টেবিলে যদি এন্ট্রি ভুল দিয়ে দিই, সাপোজ আমার পজিশনকে আইডেন্টিফাই না বলে পজিশনকে কিওয়ার্ড দিয়ে দিই, পার্সার কিন্তু ওইভাবে জেনারেট করে দেবে, পার্সার কিন্তু চেকও করতে যাবে না যে এটা তো কিওয়ার্ড। কে চেক করবে যে পজিশন তো আসলে কিওয়ার্ড লিখতেছে সিম্বল টেবিলে, কিন্তু আসলে পজিশন কিওয়ার্ড না, পজিশন হচ্ছে আইডেন্টিফায়ার। এই চেকিংটা কে করবে বলে মনে হয় আপনাদের? লেক্সিক্যাল অ্যানালাইজার না সিনট্যাক্স অ্যানালাইজার? কে চেক করবে, লেক্সিক্যাল না সিনট্যাক্স? লেক্সিক্যাল অ্যানালাইজার। আর কেউ? আর কেউ লেক্সিক্যাল অ্যানালাইজার চেক করবে নাকি সিনট্যাক্স অ্যানালাইজার চেক করবে? এটা যে আসলে একটা কিওয়ার্ড, এটা ভুলে সরি এটা একটা আইডেন্টিফায়ার, এটা ভুলে সিম্বল টেবিলে এন্ট্রি হয়ে গেছে কিওয়ার্ড হিসেবে। লেক্সিক্যাল অ্যানালাইজার। আচ্ছা, সবাই তাই লেক্সিক্যাল অ্যানালাইজার চেক করবে। আচ্ছা, দেখি জাইমার নাম দেখতে পাচ্ছি। জাইমা, আপনার কি মনে হয় আছেন নাকি জানেন না? আচ্ছা, নাজদীপা কে চেক করবে যে পজিশনটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই না কিওয়ার্ড, কি বলে, হ্যাঁ আইডেন্টিফাই না কিওয়ার্ড, কে জেনারেট করে দেবে, কে চেক করবে জিনিসটা যে হ্যাঁ ওর এন্ট্রিটা ঠিক আছে বা ও কোনো ভুল করেনি? কে করবে, লেক্সিক্যাল করবে না সিনট্যাক্স করবে? নাজিফা আছেন? নাজিফা, নাজিফা রেসপন্স করছে না। লেফটেন্যান্ট মুস্তাশফি,
লেক্সিক্যাল অ্যানালাইজার। আচ্ছা, আর সবাই আচ্ছা, এমন কেউ আছেন যে লেক্সিক্যাল অ্যানালাইজার ছাড়া অন্য কোনো অ্যান্সার দিতে চান? এরকম কেউ আছেন? ভেরি গুড। আমার ক্লাসে হচ্ছে 90 জন স্টুডেন্ট আছে এবং কেউ রেসপন্স না করলে তো সমস্যা, তাই না? এটা যদি আমার থিওরি ক্লাস ফেস টু ফেস হতো তাহলে তো আমি আদায় করে নিতাম, তাই না? কেউ তো একজন বলবেন যে আচ্ছা আমি জিজ্ঞেস করি, লেক্সিক্যাল অ্যানালাইসিস ছাড়া অন্য কারো কোনো অ্যান্সার আছে আমার কোশ্চেনের? আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যদি সিম্বল টেবিলে পজিশনকে আইডেন্টিফায়ার হিসেবে এন্ট্রি না দিয়ে কিওয়ার্ড হিসেবে এন্ট্রি দিই, এই যে আমি ভুলটা করছি, এই ভুলটা কে চেক করে দিবে? লেক্সিক্যাল অ্যানালাইজার না পার্সার বা সিনট্যাক্স অ্যানালাইজার? অনেক ম্যাক্সিমাম উত্তর দিচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। লেক্সিক্যাল তো করবে না ম্যাম। লেক্সিক্যাল তো করবে না, রাইট। লেক্সিক্যাল করবে না, কারণ হচ্ছে, কারণটা কি? কারণটা কি? সে তো ক্যারেক্টার বাই সিনট্যাক্স চেক ক্যারেক্টার করবে, হচ্ছে চেক সিনট্যাক্স চেক করবে যে আমার টাইপটা। হ্যাঁ, রাইট। এই যে যে বলছেন টাইপ, টাইপ চেকিং এর কাজ কার? সিনট্যাক্স টাইপ মিস সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ টাইপ চেকিং। আর একটু রিমাইন্ড করেন তো, ম্যাম রিকল করেন চ্যাপ্টার সিম্যান্টিক অ্যানালাইজার। সিমেন্টিক অ্যানালাইজার। রাইট, এই অ্যান্সারটা কে দিয়েছেন? সিমেন্টিক অ্যানালাইজার। ঠিক আছে, টাইপ চেকিং, আমি যেদিন চ্যাপ্টার 1 পড়িয়েছিলাম সেদিন বারবার বলেছিলাম টাইপ চেকিং এর কাজটা করে সিম্যান্টিক অ্যানালাইজার। তার মানে আমি যে এতক্ষণ ধরে কোশ্চেনটা করছি, কে চেক করবে? লেক্সিক্যাল অ্যানালাইজার নাকি সিনট্যাক্স অ্যানালাইজার? তাহলে আমার কোশ্চেনের মধ্যে অ্যান্সার ছিলই না, তাই না? যেটা আমরা ধরতে পারি না। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখন কি সবাই ক্লিয়ার যে টাইপ চেকিংটা কে করবে? ইয়েস মিস। হ্যাঁ, অনেক সময় প্রশ্নটা মানে করাই হয় কনফিউজ করার জন্য আপনাদের। অনেক সময় প্রশ্নের মধ্যেই আমরা উত্তর দিয়ে দিই, আবার এমন অনেক সময় আমরা এমন ভাবে প্রশ্ন করি যে আপনারা ও প্রশ্নের মধ্যে উত্তর খুঁজতে থাকেন, যে এই দুইটা বা এই তিনটার মধ্যে মনে হয় উত্তর আছে, অ্যাকচুয়ালি উত্তর ডিফারেন্ট। হ্যাঁ, আবরার হ্যান্ড রেজ করছেন। আবরারের না পরীক্ষা? আবরার আপনার আর ফারহান আর শাহরিয়ার। হ্যাঁ, আবরার আপনার কথা বুঝে নিচ্ছেন, আরেকবার বলুন। এই আপনি যে বললেন টাইপ চেকিং, এটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজার করবে, কিন্তু ম্যাডাম এট ফার্স্ট তো আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারই। হ্যাঁ, লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন জেনারেট করে দিচ্ছে, সিম্বল টেবিলে এন্ট্রি করে দিচ্ছে। হ্যাঁ, সেটাই টোকেন তো বলছি। টোকেন জেনারেট করার টাইমও বলে দিচ্ছে না যে পজিশন একটা হ্যাঁ, আইডেন্টিফায়ার। হ্যাঁ বলে দিচ্ছে তো, কিন্তু বলে আমি কি মিস দিচ্ছে, বলে সিমেন্টিক দিচ্ছে। অ্যানালাইজার শুধু জিনিসটা মানে আবার চেক করতেছে যে ওটা ঠিক আছে হ্যাঁ, কিনা, এমন হ্যাঁ, কিছু? হ্যাঁ, 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 টাইপ চেক। বুঝতে পেরেছি। আর আপনার তো একটা পরীক্ষা, আমাকে তো বললো আপনার পাইয়ান আর শাহরিয়ারের পরীক্ষা। ম্যাডাম পরীক্ষা ম্যাডাম হচ্ছে 2:30টার থেকে। ও, পরে আমার ক্লাস করছেন, আমি বকা খাবো না তো? না না ম্যাডাম, কথা না। আচ্ছা, পরে দেখা যাবে বলবে যে রুবায়ত ম্যাডাম ক্লাসে আটকে রাখছিলেন, পরীক্ষার পড়া করতে দেন, তখন কিন্তু সমস্যা। ঠিক আছে, এরকম জন্য মনে হয়। আচ্ছা, তাহলে এখন ক্লিয়ার সবার টাইপ চেকিং কার কার করার কথা? এটা যেন আমি পরীক্ষার সময় ভুল না দেখি যে টাইপ চেকিংটা লেক্সিক্যাল বা সিনট্যাক্স করতেছে, এটা যেন না হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করলো? প্রতিটা সে টোকেন বানালো, টোকেন বানায় সে হচ্ছে পার্সারকে দিল। পার্সার করতে যতক্ষণ টোকেন সবগুলো বানানো হচ্ছে, পার্সার ততক্ষণ পর্যন্ত টোকেন পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এন্ড যখন টোকেন বানানো শেষ হয়ে যায় তখন সে পার্স ট্রি বা সিনট্যাক্স ট্রি বানায়। আচ্ছা, দেখেন এখানে কি কি কাজ আছে সিনট্যাক্স অ্যানালাইজারে। সেটা হচ্ছে কনভার্ট সোর্স কোড টু স্ট্রিম অফ টোকেনস, যেটা আমরা অলরেডি ক্লিয়ার সবাই। এখন ধরেন আমার সোর্স প্রোগ্রামে অনেক সময় আমরা অনেক কিছু কমেন্ট আউট করে রাখি, রাইট? যে ধরেন কমেন্ট আউট করে রাখছি যে দিস ইজ দ্য প্রোগ্রাম অফ এ প্রিন্টেড ফাংশন, অথবা দিস ইজ দ্য প্রোগ্রাম অফ অ্যাডিশন ফাংশন। তো এই জিনিসগুলো যদি কমেন্ট থাকে আপনার সোর্স প্রোগ্রামে, তখন লেক্সিক্যাল অ্যানালাইজার ওগুলোকে রিমুভ করে দেবে। তারপর ধরেন আপনার সোর্স প্রোগ্রামে অনেক কিছু হোয়াইট স্পেস আছে, যেরকম ব্ল্যাঙ্ক আছে, নিউ লাইন আছে, অনেক ট্যাব আছে, আদার যেগুলো ক্যারেক্টার, যেটা আমার প্রোগ্রামের সাথে ইনপুট আউটপুটের সাথে কোনো রিলেশনশিপ নাই, যেটা আমার অতিরিক্ত বা আমার না দিলেও চলে, এরকম কিছু আছে, সেগুলোকে সে বাদ দিয়ে দিবে। তারপরে হচ্ছে এখানে কি কাজ করে, লেক্সিক্যাল অ্যানালাইজার যখন লেক্সিন থেকে টোকেন বানাচ্ছে তখন সে প্রত্যেকটা করে রেকগনাইজ করছে যে এটা একটা কিওয়ার্ড,
একটা আইডেন্টিফায়ার, এটা একটা অপারেটর, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা সেপারেটর, এভাবে সে সিম্বল টেবিলে এন্ট্রি দিয়ে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন যখন লেক্সিম জেনারেট করছে তখন মাঝে মাঝে লেক্সিক্যাল অ্যানালাইজার ইররও শো করবে যে এই টাইপের কোন টোকেন আমি জেনারেট করতে পারছি না। ধরেন পজিশনের আগে একটা আপনি ওয়ান লাগিয়ে দিয়েছেন, ওয়ান পজিশন এভাবে শুরু করেছেন, তো ও তখন ম্যাচ করার চেষ্টা করবে, না এটা আইডেন্টিফায়ার, না এটা কিওয়ার্ড, এটাকে আমি সিম্বল টেবিলে কিভাবে এন্ট্রি দিব, যাতে আমি কারোর সাথে কোনো ম্যাচ করতে পারতেছি না, না এটা অপারেটর, না এটা কনস্ট্যান্ট, না এটা সেপারেটর, তাহলে আমি সিম্বল টেবিলে এন্ট্রি দিব কিভাবে, এটাকে আমি কোনোভাবেই কোনো কিছুর সাথে মিলাইতে পারছি না। তখন সে একটা ইরর জেনারেট করবে যে এই প্যাটার্নটা আমি বুঝতে পারছি না, এর জন্য আমি সিম্বল টেবিলে কোনো লেক্সিম জেনারেট করে এন্ট্রি দিতে পারছি না। অথবা ওই সোর্স প্রোগ্রামে অনেক সময় অনেক কিছু কোরিলেশন এরর মেসেজ গুলো থাকে, যেরকম ধরেন আপনারা অনেক সময় দেখেন যে লাইন নাম্বার 15-এ একটা এরর আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই লাইন নাম্বার 14 এই এররটা আছে। সাপোজ ধরেন লাইন নাম্বার 14-এ যখন স্টেটমেন্টটা শেষ হয়েছে তখন আপনি একটা সেমিকলন দিতে ভুলে গেছেন, তো এই এররটা কিন্তু পরের লাইনে এসে দেখে, মানে 15 নাম্বার লাইনে দেখে, 14 নাম্বার লাইনে। এই যে কোরিলেশন মেসেজ গুলা, এরর গুলা, সেগুলো তখন লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন লেক্সিক্যাল অ্যানালাইজারের এই যে প্রসেসটা, টোকেন লেক্সিম আর প্রথমে, হ্যাঁ ম্যাম, ওই লেক্সিক্যাল অ্যানালাইজার কিভাবে বুঝে যে কোনটা কিওয়ার্ড, কোনটা আইডেন্টিফায়ার, কোনটা অপারেটর? আচ্ছা, ওর কাছে এটা একটা জটিল কোশ্চেন। সেটা হচ্ছে, এটা নর্মালি লেক্সিক্যাল অ্যানালাইজারের যে পোর্শনটা আমরা যেটা করি, নর্মালি যে কাজটা, সেটা হচ্ছে আমরা ল্যাবে যে পার্টটা করি সেটা একটা সফটওয়্যার ইউজ করি। ওই সফটওয়্যারের মধ্যে ওকে অনেক কিছু বলে দেওয়া আছে, এখানে আমরা সোর্স প্রোগ্রামটা দিলে সে ম্যাচ করে নেয়, অনেকগুলো প্যাটার্ন দেওয়া থাকে তার কাছে, ধরেন কিওয়ার্ডের প্যাটার্ন কি, আইডেন্টিফায়ারের প্যাটার্ন কি, অপারেটরের প্যাটার্ন কি। তো ওই সফটওয়্যারটা তখন ওই সোর্স সিম থেকে টোকেন জেনারেট করে দেয়। এখন ওই সফটওয়্যারের ভিতরেই অনেক কিছু করা আছে, যেরকম ধরেন কিওয়ার্ড কেমন করে চিনবো যেটা একটা কিওয়ার্ড, বা কেমন করে চিনবো এটা একটা আইডেন্টিফায়ার, বা কেমন করে চিনবো এটা একটা অপারেটর, এই জিনিসগুলা সেই প্যাটার্ন গুলা ম্যাচ করে 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 টোকেনটা জেনারেট করে বা লেক্সিমটা বানায়। ওকে, দেখুন রিজেক্স ইউজ করে না। হ্যাঁ আপনি করছেন ফ্লেক্স ইউজ করে? না, এটার জন্য কি মানে রেগুলার এক্সপ্রেশন রিজেক্স এক্সপেক্টেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা তাই, রেগুলার এক্সপ্রেশন ইউজ করে করে থাকে তারা। আপনারা রেগুলার এক্সপ্রেশন কি থিওরি অফ কম্পিটিশনে পড়েছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে তো বুঝবেন রেগুলার এক্সপ্রেশন লেখে কিভাবে বলেন তো। কিভাবে লেখে রেগুলার এক্সপ্রেশন, তো বলতে পারবেন? যারা বললেন যে থিওরি অফ কম্পিটিশনে লেক্সিক্যাল অ্যানালাইজার আমরা পড়েছি, তাদেরকে জিজ্ঞেস করছি। মনে নাই। রেগুলার এক্সপ্রেশন ইউজ করছি, কিভাবে লেখে রেগুলার এক্সপ্রেশন গুলা মনে আছে? দেখেন তো ম্যাচ করেন নাকি না, এটা আমাদের চ্যাপ্টারের লাস্টে পড়বো। এভাবে কি দেয়া থাকে, এরকম কিছু দেখেছিলেন? এটা বা হচ্ছে এই টাইপের কিছু? থিওরি অফ কম্পিটিশন, আমার কথা কি শোনা যায় নাকি? মিস আপনার স্ক্রিন কি হচ্ছে ফ্রিজ হয়ে আসে। আমি স্ক্রিন দেখা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সরি আমি হচ্ছে ওই পজ করে দিচ্ছি কোনোভাবে। আচ্ছা হ্যাঁ, দেখেন রেগুলার এক্সপ্রেশন যারা পড়ছেন তারা কি এরকম টাইপের কিছু পড়েছেন, বা হচ্ছে এই টাইপের কিছু? জি মিস। আচ্ছা, এগুলাকে কি আপনারা রেগুলার এক্সপ্রেশন বলছেন? যে আমরা এত ডিটেইলস পড়েছিলাম না, আমরা জাস্ট হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থেকে যে সিম্পলিফাই করা লাগবে এরকম করেছি। এই টাইপের কিছু? মিস রেগুলার সেট আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা যখন আস্তে আস্তে যখন এই চ্যাপ্টারটা
মুভ অন করবো, আরো বেশি সামনে যাব, তখন সবগুলা জিনিসই আসলে শিখবো যে কিভাবে সে বুঝে যে এই ক্যারেক্টারটা বা এই ক্যারেক্টার স্ট্রিমটা যে একটা আইডেন্টিফায়ার। ঠিক আছে, মেইনলি তার কাছে একটা গ্রামার থাকে বা হচ্ছে তার কাছে বিভিন্ন প্যাটার্ন থাকে কিওয়ার্ডের জন্য, আইডেন্টিফায়ারের জন্য, তারপর অপারেটরের জন্য। সে সেই ওই প্যাটার্ন গুলা ম্যাচ করে করে ওই ক্যারেক্টার স্ট্রিমটার নাম দেয়। সাপোজ ধরেন আইডেন্টিফায়ার বা কিওয়ার্ড। বুঝাতে পেরেছি কি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার যে পুরো কাজটা করছে, প্রথমে সে স্ক্যান করছে প্রত্যেকটা ক্যারেক্টার করে করে তাদেরকে একটা একটা গ্রুপে ডিভাইড করছে, যে গ্রুপটার নাম দিচ্ছে, এক একটা গ্রুপের নাম দিচ্ছে লেক্সিম, এন্ড প্রতিটা লেক্সিমের জন্য সে সিম্বল টেবিলে এক একটা করে টেম্পোয়েন্ট জেনারেট করে রেখে দিচ্ছে। ঠিক আছে, তো এই পুরো প্রসেসটাকে সে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্ক্যানিং করা আর একটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস করা। তো স্ক্যানিং করাটা ইজি, যে প্রত্যেকটা ক্যারেক্টার করে সে পড়বে, যদি ম্যাচ করে কোনো কিছুর সাথে পায় সেটাকে একটা নাম দিবে বা একটা লেক্সিম বানাবে, যেরকম ধরেন পজিশন একটা লেক্সিম, ইকুয়াল একটা লেক্সিম, তারপরে ইনিশিয়াল একটা লেক্সিম, প্লাস একটা লেক্সিম, এরকম আর কি। আর তারপর যখন স্ক্যানিং করা হয়ে যাবে তখন আসে অ্যাকচুয়ালি মেইন পোর্শনটা, যেখানে তাকে বিভিন্ন টাইপের টোকেন জেনারেট করতে হবে, যেটার অনেকগুলো পদ্ধতি আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। ঠিক আছে, আচ্ছা, এটা কেন করে একটা প্রশ্ন আসে অনেক সময়, যে কেন লেক্সিক্যাল অ্যানালাইজারকে ইয়ার সাথে কি বলে, এটা আমি নিচে নামাই, কেন লেক্সিক্যাল অ্যানালাইজারকে সিনট্যাক্স অ্যানালাইজার থেকে আলাদা করে। ঠিক আছে, মেইন পার্ট দেখেন কেন আলাদা করব না, এটা হচ্ছে প্রথম কথা। আর কেন লেক্সিক্যাল অ্যানালাইজারকে সিনট্যাক্স অ্যানালাইজার থেকে আলাদা করব না, কারণ লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ টোকেন জেনারেট করা, আর সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ কি, পার্স ট্রি জেনারেট করা। এখন যদি দুটাকেই আমি একসাথে করে দিই তাহলে আমার কাজটা জটিল হয়ে যাবে। ঠিক আছে, যে হচ্ছে টোকেন জেনারেট করবে সেই যদি পার্স ট্রি বানায়, যখন আমার কোনো কোডে ভুল থাকবে বা সিমেন্টিক অ্যানালাইজার যখন কোনো কিছু চেক করে বের করতে পারবে না, তখন সে পুরো প্রসেসটাকে রিপিট করবে, একেবারে স্ক্যানিং থেকে শুরু করে লেক্সিম বানানো, টোকেন জেনারেট করা, পার্স ট্রি জেনারেট করা, এই পুরো প্রসেসটাকে সে রিপিট করছে। তো এই কাজটা লেন্দি হয়ে যাচ্ছে এবং কমপ্লেক্স হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি আলাদা রাখি তাহলে কি হচ্ছে, আমার সিনট্যাক্স সিমেন্টিক অ্যানালাইজার বা অন্য যে কেউ যেই ধাপটাতে সেই এররটা পাচ্ছে সে শুধু সেই ধাপটা চেক করবে বা শুধু সিম্বল টেবিলটা সে চেক করবে। ঠিক আছে, তো ধরেন আমি যদি লেক্সিক্যাল অ্যানালাইজারকে আলাদা রাখি আর সিনট্যাক্স অ্যানালাইজারকে যদি আলাদা রাখি, তাহলে আমি জানি যে আমার সমস্যা হচ্ছে পার্স ট্রিতে, আমি শুধু সিনট্যাক্স অ্যানালাইজারে যাই চেকিংটা করব, অথবা জানি যে আমার লেক্সিম জেনারেট করতে ভুল হয়েছে অথবা টোকেন জেনারেট করতে ভুল হয়েছে, শুধু আমি লেক্সিক্যাল অ্যানালাইজারে যাই চেকিংটা করবো যে কোথায় ভুল আছে। এখন ধরেন একটা মেশিনকে চিন্তা করেন, একটা গাড়ি তো আমার অনেকগুলা পার্টস থাকে, এন্ড এই পার্টস এর যদি আমি পুরোটাকে একটা কমপ্লেক্স পার্ট বানাই ফেলি, একটার মধ্যে সবকিছু ইঞ্জিন সবকিছু ঢুকাই দিই, তাহলে আমার গাড়ি কোন পার্টসটা নষ্ট হয়েছে বোঝা খুব কঠিন। কিন্তু আমি যদি পার্টস গুলোকে আলাদা রাখি, ধরেন ইঞ্জিন আলাদা, আমার অয়েল আলাদা, তারপরে হচ্ছে গ্যাস আলাদা, আমার ব্রেক আলাদা, এই সবকিছু যখন আমি আলাদা আলাদা করছি তখন কি আমার বুঝতে সুবিধা হচ্ছে কোন জিনিসটা ফাংশনাল না। তখন আমি জাস্ট ওই জায়গাটা চেক করলেই আমার ঝামেলাটা কোথায় বের করতে পারছি। এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে এফিসিয়েন্সি। আমরা নরমালি কি করি, আলাদা আলাদা করে যখন লেক্সিক্যাল অ্যানালাইজার আর সিনট্যাক্স অ্যানালাইজারে কাজ করি তখন দেখা যায় আমরা আলাদা আলাদা ভাবে দুইটার কাজ সম্পন্ন করছি, কেউ কারোর সাথে রিলেটেড না, শুধুমাত্র রিলেশনটা কোথায়, যে আমি লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন জেনারেট করে সিনট্যাক্স অ্যানালাইজারকে দিয়ে দিচ্ছি, তাদের মধ্যে শুধু এই জায়গাটা রিলেশনশিপ আছে। কিন্তু এখন ধরেন আমি ক্যারেক্টার রিড করছি, একটা এক একটা ক্যারেক্টার রিড করে টোকেন জেনারেট করছি, এর জন্য কি সিনট্যাক্স অ্যানালাইজার বা সিমেন্টিক অ্যানালাইজার বা অন্য কোনো ধাপে হাত দিতে হচ্ছে না, শুধু লেক্সিক্যাল অ্যানালাইজার তার কাজটা করছে। হ্যাঁ, এখন ওর কাজ যখন শেষ হয়ে যাবে তখন সিনট্যাক্স অ্যানালাইজার তার কাজ করা শুরু করে দেবে। সো আপনি যদি এখন অন্য কোনো কিছু অ্যাড করতে চান, ধরেন আপনি আইডেন্টিফায়ারের প্যাটার্নটাই চেঞ্জ করে দিতে চাচ্ছেন, শুধু আইডেন্টিফায়ার প্যাটার্নটা চেঞ্জ করে লেক্সিক্যাল অ্যানালাইজারকে বলবেন যে আমি আইডেন্টিফায়ার প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছি বা নতুন সিনট্যাক্স অ্যাড করে দিচ্ছি, এটা তুমি ওই হিসাবে লেক্সিমটা জেনারেট করো, ও তখন ওই হিসাবে লেক্সিম জেনারেট করে দিবে। তাহলে সিনট্যাক্স অ্যানালাইজারের আর ওই পার্টটাতে হাত দেওয়া লাগছে না, যে ও আমাকে লেক্সিক্যাল অ্যানালাইজার যা দিবে, যা টোকেন দিবে আমি ওইটা নিয়ে কাজ করবো। ও কি টোকেন জেনারেট করে দিচ্ছে, কেন ওইভাবে জেনারেট করছে, এটা আমার দেখার বিষয় না, ও আমাকে যে টোকেন দিবে আমি সেই হিসাবে কাজ করবো। অথবা আপনি হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন চেঞ্জ করে দিতে চান, যেরকম যখন আপনারা থিওরি অফ কম্পিটিশন করছেন তখন কনটেক্সট ফ্রি গ্রামারে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের অনেক নাম দিয়েছেন। ধরেন একটা কি বলবে, কি খুব কমন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি কনটেক্সট ফ্রি গ্রামারে, তারপর ধরেন এই ল্যাঙ্গুয়েজটা
একটা স্টেটমেন্ট কাকে বলে আর একটা এক্সপ্রেশন কাকে বলে। এখন যদি আপনি চান যে আমি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ করে দেবো, স্টেটমেন্টের ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ করে দেবো, আপনি চেঞ্জ করে দিতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র লেক্সিক্যাল অ্যানালাইজার ইফেক্টেড হবে, ও তারপর আবার টোকেনটা জেনারেট করে সিনট্যাক্সকে দিবে, সিনট্যাক্স দেখতে যাবে না যে আমার কোনো চেঞ্জ হয়েছে। তো এই ধরনের এফিসিয়েন্সি গুলোর জন্য আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার আর হচ্ছে আপনার সিনট্যাক্স অ্যানালাইজারকে আলাদা করে রাখা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অবভিয়াসলি পোর্টেবিলিটি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা খুব সহজ হয়ে যায়। নাহলে দুটোকে যদি একসাথে রাখবেন তখন কমপ্লেক্সিটিটা বেশি 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 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, যখন আমরা লেক্সিক্যাল অ্যানালাইজিং এর ধাপে আছি তখন আমি তিনটা শব্দ বা তিনটা ওয়ার্ড ইউজ করছি। একটা হচ্ছে টোকেন, একটা হচ্ছে প্যাটার্ন, একটা হচ্ছে লেক্সিক। তো আমি আগে যেটা শেখাবো সেটা হচ্ছে লেক্সিম। লেক্সিম হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টারস যেটা আপনার কোনো না কোনো প্যাটার্নের সাথে ম্যাচ করবে। যেমন পজিশন, এটা একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টারস যেটা কোন প্যাটার্নের সাথে ম্যাচ করে, আইডেন্টিফায়ার। ওকে, প্যাটার্ন কি? এটা হচ্ছে একটা ডেসক্রিপশন, প্রতিটা লেক্সিম জেনারেট করার জন্য একটা ডেসক্রিপশন। যেরকম ধরেন ব্রেক, BREAK, হ্যাঁ, এই প্যাটার্নটা বা এই ক্যারেক্টারিস্টিকটা একটা না একটা ডেসক্রিপশনের সাথে ম্যাচ করবে। তারপর ধরেন এই ক্যারেক্টারিস্টিকটা একটা ডেসক্রিপশনের সাথে ম্যাচ করেছে, যেটা ডেসক্রিপশনটা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা ওটাকে নাম দিয়ে দিলাম যে ব্রেক কিওয়ার্ড 1, মানে ব্রেক হচ্ছে তার নাম, কিওয়ার্ড হচ্ছে তার টাইপ, তার সিম্বল টেবিল এন্ট্রি বা অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে 1। ওকে, তো প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিকের জন্য আমার এক একটা করে প্যাটার্ন থাকবে, যেটাকে আমরা বলছি ওই লেক্সিমটাকে ম্যাচ করার জন্য একটা ডেসক্রিপশন। ওকে, আর টোকেন কি, যেটা অলরেডি আমি চ্যাপ্টার 1-এই দেখেছি, যে এটা একটা পেয়ার হবে যার একটা নাম থাকবে, আমার একটা অপশনাল অ্যাট্রিবিউট ভ্যালু থাকবে। অপশনাল কেন বলছি এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই অ্যাট্রিবিউট ভ্যালুটা অপশনাল কেন। যদিও আমি চ্যাপ্টার 1-এ দেখিয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই অ্যাট্রিবিউট ভ্যালুটা অপশনাল হয়। বলেন তো কোনটা টোকেনের জন্য আমাদের অ্যাট্রিবিউট ভ্যালুটা অপশনাল ছিল? পজিশন ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60, এই পুরো সোর্স কোডটার জন্য কোন টোকেনের জন্য অপশনাল অ্যাট্রিবিউট ভ্যালুটা অপশনাল ছিল, মানে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু নাম দেইনি, কোন টোকেনের জন্য? ইকুয়াল, তারপর হচ্ছে অ্যাড, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ রাইট, হ্যাঁ ইনটু 60, রাইট। তো এই জন্য বলেছে যে টোকেন একটা পেয়ার অবভিয়াসলি, যার একটা নাম থাকবে, একটা অ্যাট্রিবিউট ভ্যালু থাকবে, কিন্তু অ্যাট্রিবিউট ভ্যালুটা অপশনাল থাকবে। আচ্ছা, এবার এই টেবিলটাকে আমরা খুব ভালোভাবে খেয়াল করব। আমি এই টোকেনে যাচ্ছি না, এই টোকেনটা দেখলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, কারণ আমি চ্যাপ্টার 1-এ এইভাবে টোকেন জেনারেট করা শিখাইনি, তাই না? আমি টোকেন জেনারেট করা শিখাইছি আইডি বা শুধু তার ইয়াটা অপারেটর। এটাকে একটু আমি পরে ডিসকাস করছি। তার আগে দেখেন আমার যে ইনফর্মাল ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা কি আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে যখন এই চ্যাপ্টার 3-তে আরো ফরওয়ার্ড করব, আরো সামনে যাব, তখন এটাকে আমরা দেখবেন এই ডেসক্রিপশনটাকে আর ডেসক্রিপশন বলছি না, এটাকে আমরা বলছি প্যাটার্ন। ওকে, তো এখানে যখন লেক্সিক্যাল অ্যানালাইজার আসতেছে এক একটা ক্যারেক্টার রিড করছে, সো দেখতেছে যে আই এর পরে ইফ আছে, তো এভাবে লিখতেছে ক্যারেক্টারস আই এফ। আচ্ছা, সে আলাদা আলাদা করে আইএফ কে আলাদা করে একটা গ্রুপ বানাইলো, যেটা একটা লেক্সিম হলো, যে লেক্সিমের নাম হচ্ছে ইফ। ওকে, এটাকে কিন্তু সে বলতে পারতো যে এটা একটা আইডেন্টিফায়ার। ওকে, কেন সে এটাকে আইডেন্টিফায়ার না বলে ইফ বললো, এটাও একটু পরে বলছি। তারপর ধরেন সেই ইফের পরে আরেকটা ক্যারেক্টার স্কিম পেয়েছে, যেটাতে পরপর 4টা ক্যারেক্টার আছে, ELSE, এবং এই 4টাকে সে একসাথে গ্রুপ করে বললো এটা হচ্ছে এলস, এই লেক্সিমটা হচ্ছে এলস। তারপরে ধরেন সে তার সোর্স প্রোগ্রামে লেস দেন অথবা গ্রেটার দেন অথবা লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল অথবা ইকুয়াল ইকুয়াল অথবা নট ইকুয়াল, এর মধ্যে যে কোনো কিছু একটা পেলো, যেটাই সে পেলো সেটাকে সে একটা লেক্সিম বানায় দিল। সাপোজ ধরেন সে তার সোর্স প্রোগ্রামে লেস দেন ইকুয়াল পেয়েছে। ওকে, সো যখন সে লেস দেন ইকুয়াল পেয়েছে তখন ওটাকে লেক্সিম বানিয়ে দিল লেস দেন ইকুয়াল, অথবা সে নট ইকুয়াল টু পেয়েছে, সে বানায় দিল এটাকে নট ইকুয়াল। আচ্ছা, এরপরে দেখেন আইডি, এইটার আমরা ডেসক্রিপশন দিয়েছি যে লেটার ফলোড বাই লেটার্স এন্ড ডিজিটস। সো পজিশন তার সাথে ম্যাচ করে, তো আমরা পজিশনটাকে বলতে পারি একটা লেক্সিম, যেটা কোন প্যাটার্নের সাথে বা কোন ডেসক্রিপশনের সাথে ম্যাচ করছে, লেটার ফলোড বাই লেটার্স এন্ড ডিজিটস। অথবা ধরেন ওখানে আরো ছিল রেট, তারপরে ইনিশিয়াল, তো এগুলোকে আমরা দেখতেছি যে এই ডেসক্রিপশনটার সাথে ম্যাচ করতেছে, লেটার ফলোড বাই লেটার্স অর ডিজিটস। ওকে, আচ্ছা, তারপরে ধরেন আরেকটা ডেসক্রিপশন আছে যেটা নাম দিয়েছি আমরা এনি নিউমেরিক কনস্ট্যান্ট, যেরকম আমাদের কোডটাতে ছিল 60। ওকে,
অথবা আরেকটা এখানে প্যাডিসক্রিপশন দিছে যে এনিথিং, মানে আমার কোডে যদি কোনো কিছু ডাবল কোটেশনের মধ্যে থাকে, ডাবল কোটেশন দ্বারা সারাউন্ড করা থাকে, সেটাকে আমরা ওই ডেসক্রিপশনের লেক্সিনটার নাম দিচ্ছি লিটারাল, বা টোকেনটার নাম দিচ্ছি লিটারাল। এখন ওইটা লেক্সিন কি হতে পারে? ওটা লেক্সিন ডাবল কোটেশনের মধ্যে আছে এরকম যে কোনো কিছু হতে পারে। যেরকম প্রিন্ট এর মধ্যে আমরা লিখি ডাবল কোটেশনের ভিতরে যে হ্যালো ওয়ার্ল্ড, তো এই ডাবল কোটেশন সহ হ্যালো ওয়ার্ল্ড এই পুরো পোরশনটা একটা লেক্সিন। অথবা আমরা প্রিন্ট এর ভিতরে অনেক সময় লিখি ডাবল কোটেশনের ভিতরে যে %d দিস ইজ এ নাম্বার, হ্যাঁ %d দিস ইজ এ নাম্বার, তারপর ডাবল কোটেশন শেষ করছি। তো ওই যে ডাবল কোটেশন থেকে শুরু করে ডাবল কোটেশনের শেষ পর্যন্ত এই পুরাটাই হচ্ছে একটা লেক্সিন। আচ্ছা, এবার আসেন টোকেন যখন জেনারেট করছি, আমরা কেন এই টোকেন গুলাকে প্রথমে বলি নাই? তার কারণ হচ্ছে আমি যখন প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা টোকেনটাকে ভাবে নাম দেওয়া শিখি নাই, ঠিক আছে? আমরা শুধু টোকেনের নাম দিয়ে শিখেছিলাম আইডির ক্ষেত্রে। আমরা কিন্তু 60 কে নাম্বার হিসেবে জেনারেট করি, আমরা 60 কে 60 রেখেছিলাম টোকেন নাম, ঠিক আছে, টোকেন নেম। এখন আমরা যেহেতু এই টেবিলটা শিখছি, এখন থেকে আমরা এইভাবে প্যাটার্নটাকে বা এইভাবে টোকেনের নাম জেনারেট করব। যদি আমরা কোনো কিওয়ার্ড পাই, ক্যারেক্টারস IF বা ক্যারেক্টারস BREA কে পাশাপাশি, মাঝখানে কোনো ক্যারেক্টার নাই বা কোনো স্পেস নাই বা ওর মাঝখানে অন্য কোনো ক্যারেক্টার নেই, ঠিক আছে? ধরেন সাপোজ পেয়েছি BREA কে ব্রেক, তো এটাকে আমরা লেক্সিন দিব হুবহু, লেক্সিন দিব ব্রেক, আর তার টোকেনের নাম সে নিজেই, তার টোকেনের নাম সে নিজেই, ঠিক আছে? যেরকম ইকুয়াল, প্লাস, ইনটু, 60 এদের ক্ষেত্রে করেছিলাম, ঠিক তেমনি কিওয়ার্ড গুলোর জন্য টোকেনের নাম সে নিজেই। এখন ধরেন কিওয়ার্ড কি কি আছে? ব্রেক, কন্টিনিউ, ইফ, স্ক্যানএফ, প্রিন্টএফ, তারপরে হচ্ছে এই টাইপ। এই যে ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, এগুলাকে আপনি টোকেন নেম দিতে পারেন সে ইটসেলফ, মানে সে নিজেই। অথবা এগুলো যেহেতু এক একটা কম্পারিজন অপারেটর হতে পারে, আপনি ইন জেনারেল তাকে নাম দিতে পারেন কম্পারিজন। অথবা টোকেনের নাম কিন্তু আপনি ইটসেলফ ওটাই দিতে পারেন। মানে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে আচ্ছা দেখ, এখানে যেরকম ধরেন আপনি কোনো কোডে পেয়েছেন যে ইফ A ইকুয়াল টু B, তাহলে আপনি প্রিন্ট করবেন ইট ইজ ট্রু। ধরেন আপনি এই জিনিসটা প্রিন্ট করবেন, তারপর আপনার কোডটা শেষ করবেন। হ্যাঁ, এই দুইটা লাইন আপনি ধরেন লেক্সিকাল অ্যানালাইজার রিড করছেন। তো ও যখন IF পেলো, ও টোকেনের নামটা দিল ইফ, বা লেক্সিমের নামটা দিল ইফ, এবং টোকেনের নামও দিল ইফ। তারপরে সে একটা প্যারেনথেসিস পেয়েছে, প্যারেনথেসিসকে কিভাবে টোকেন জেনারেট করে এখনো শিখাইনি, যখন শিখাবো তখন বোঝাবো। আচ্ছা, তারপরে সে A পেলো, তো এটার জন্য সে টোকেন নাম দিল ID, এবং তার কি বলে, তার অ্যাট্রিবিউট ভ্যালু দিল সাপোজ 1, বা অ্যাট্রিবিউট ভ্যালু দিল সিম্পল টেবিল এন্ট্রি ফর A, ঠিক? আচ্ছা, এখন আসেন ইকুয়াল ইকুয়াল। যখন আপনি পাশাপাশি দুইটা ইকুয়াল সাইন পাচ্ছেন, তখন আইদার আপনি এটা টোকেন নেম দিতে পারেন এইভাবে, টোকেন নেম কি দিতে পারেন যে ইকুয়াল ইকুয়াল, এভাবে তার টোকেন নেম দিতে পারেন, অথবা তাকে নাম দিতে পারেন কম্পারিজন দিয়ে কমা দিয়ে বললেন 1, মানে এটা হচ্ছে কম্পারিজন অপারেটর যার অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে 1। অথবা এভাবেও দিতে পারেন, যেটা আপনার জন্য বুঝতে বেশি সুবিধা হয় আপনি সেটাই দিন, সিম্পল টেবিল এন্ট্রি ফর ইকুয়াল ইকুয়াল, এইভাবে টোকেন জেনারেট করতে পারেন। আমার কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝছি এই ব্যাপারটা? জি মিস। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আসি পরের পার্টে। এখন আমি আপনাদেরকে একটা সোর্স কোড দিব, আপনারা আমাকে জাস্ট মুখে বললেই হবে যে এটার টোকেন কোনটা কি, ঠিক আছে? ধরেন এই পুরো সোর্স কোডটা আমি আপনাদেরকে দিচ্ছি, প্রিন্টএফ এই পুরাটা। আমি এখানে না রাখি কারণ এখানে অ্যান্সারটা অলরেডি আছে। কন্ট্রোল, আচ্ছা, এই যে আমি পুরো কোডটা লিখেছি, এখন আমাকে বলেন কার কোনটা টোকেন, মানে এই প্রত্যেকটা ক্যারেক্টার স্ট্রিমের জন্য টোকেন আমাকে জাস্ট নামগুলা বললেই হবে। তারপর ধরেন প্রিন্টএফ, এই টোকেনটার নাম কি হবে? প্রিন্টএফই হবে। রাইট, প্রিন্টএফ। আচ্ছা, হ্যাঁ প্রিন্টএফ, ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, তারপরে তারপরে ধরেন এই প্যারেনথেসিস শিখাইনি, এই যে ডবল কোটেশনের পরে পুরো অংশটা, এটার টোকেনের নাম কি হবে? লিটারাল। লেটারাল। আচ্ছা, তারপর একটা কমা পাইছি, এই কমাটাকে আমরা কি টোকেন দিব? কমা অপশনাল। কমা, কমা, ঠিক আছে। আর স্কোর কে আমরা, এই স্কোর কে কি টোকেন দিব? আইডেন্টিফায়ার। হ্যাঁ, আচ্ছা, আইডি। এখন ওকে শুধু আইডি দিলে, সিম্বল টেবিলে যখন সিনট্যাক্স অ্যানালাইজার সিনট্যাক্স ট্রি জেনারেট করবে সিম্বল টেবিল আইডির একটা অ্যাট্রিবিউট আইডি তো, রাইট, আইডির একটা অ্যাট্রিবিউট ভ্যালু রাখবে, কারণ আইডি ইউনিক কিছু না, আইডি অনেক কিছু হতে পারে। তো এই অ্যাট্রিবিউট ভ্যালুটা আপনি কি নাম দিবেন? 1ই তো দেওয়া যায়। হ্যাঁ, 1 দেয়। 1 দিলে যেটা হবে, যখন সিম্বল টেবিলে রাখবেন তখন সিনট্যাক্স বা সিম্যান্টিক অ্যানালাইজারে একটু অসুবিধা হয় বুঝতে। তা আমি প্রেফার করি আইদার আপনি এভাবে দেন যে আইডেন্টিফায়ার সিম্বল টেবিল এন্ট্রি ফর স্কোর, এভাবে দেন, অথবা এভাবে দেন স্কোর কমা আইডেন্টিফায়ার কমা 1। ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করা বেটার। ওকে, বা যদি শুধু চ্যাপ্টার 1 এর নলেজ কে ইউজ করে তাহলে আইডি কমা 1, ইটস কারেক্ট। বুঝাতে কি পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তো বুঝছেন যে এতক্ষণ পর্যন্ত যে প্যাটার্ন গুলো শিখেছি সেই হিসেবে আপনারা ম্যাম প্রিন্টএফ এর জন্য শুধুমাত্র প্রিন্টএফই কেন লাগবে? এটা তো একটা আইডেন্টিফায়ার না? হ্যাঁ, কিন্তু প্রিন্টএফ এর আমি যে বললাম কিওয়ার্ডেরও কিছু প্যাটার্ন আছে, যেরকম ক্যারেক্টার পি, তারপরে আর, তারপরে আই, তারপরে এন, তারপরে টি, তারপরে এফ, এই পুরো প্যাটার্নটা একটা কিওয়ার্ডের সাথে ম্যাচ করছে। যখনই আমি কোনো আইডেন্টিফায়ারের সাথে কোনো কিওয়ার্ডের ম্যাচিং পেয়ে যাব, তখন ওটা স্পেসিফিক কিওয়ার্ডই বলবো, ওটাকে আর আইডেন্টিফায়ার বলবো না। ঠিক আছে, এখানে যদিও আপনাদের যেহেতু এখনো কিওয়ার্ডের প্যাটার্নটা শেখানো হয়নি, যেন যদিও এই প্রিন্টএফকে আইডি বলছে, ঠিক আছে, কিন্তু আমি তো জানি যে প্রিন্টএফ আসলে কিওয়ার্ড। ওকে, এই জন্য প্রিন্ট এটা একটা ইউনিক কিওয়ার্ড, এটার মতন আর কোনো কিওয়ার্ড নাই, এই জন্য এটা টোকেনকে সবসময় ওই নামই জেনারেট করবো, যেরকম ইফ কে করে, যেরকম এলস কে করেছি। বুঝাতে কি পেরেছি? বুঝাতে কি পেরেছি? দেখেন, আপনি যদি স্লাইডটা পড়েন তাহলে অবভিয়াসলি প্রিন্টএফ কে আইডি বলবো, কিন্তু আমি তো অলরেডি ইফ এলস কে কিভাবে টোকেন জেনারেট করা শিখছি, তাই না? এজন্য আমি বলতে চাই যে প্রিন্টএফ কে আপনারা আর এখন আইডি বলিয়েন না, এখন প্রিন্টএফ একটা ইউনিক কিওয়ার্ড, যেটা প্যাটার্নটা কি, যে পি এর প্রথমে পি থাকবে, তারপরে আর থাকবে, তারপরে আই থাকবে, তারপরে এন থাকবে, তারপর টি থাকবে, দেন এফ থাকবে। এর মাঝখানে অন্য কোনো লেটার ঢুকবে না, এটা পাশাপাশি কনজিকিউটিভ লেটার গুলো হবে। এরকম কিছু পেলে অবশ্যই তার টোকেন নেম সে নিজেই হবে, যেখানে দেখেন এই যে ইফের টোকেন সে নিজেই, আর তার লেক্সিমও হচ্ছে সে নিজেই। Clear? মানে এরকম এগুলো কোডে যদি আমি হেডার ফাইল না ইনক্লুড করি, তাহলে কি ওইরকম ফাংশনের জন্য এই নামগুলো কিওয়ার্ড হিসেবে ধরবো? হ্যাঁ, আপনি হেডার ফাইল কেন ইনক্লুড করবেন না কোডে, এটা আমাকে বুঝান তো। আমি কেন কোডে হেডার ফাইল আমি বলতে চাইছি করব না? কোনো একটা ফাংশনের জন্য আমি মানে হেডার ফাইল না ইনক্লুড করে আমি নিজের মতো করে ফাংশনের নাম মানে নামে ফাংশন। হ্যাঁ হ্যাঁ, তখন আচ্ছা সেই ক্ষেত্রে যেটা হবে, ওটা একটা ফাংশনের নেম হিসেবে টোকেন জেনারেট হবে, তখন আইডি হিসেবে জেনারেট হবে। ঠিক আছে, আমি কি আপনাদেরকে এখনো পর্যন্ত ফাংশনের প্যাটার্ন থাকলে বা ফাংশনের কোনো টোকেন জেনারেট করা শিখিয়েছি? বা ফাংশনের ডেসক্রিপশন কিভাবে দেয় এটা কি শিখিয়েছি এখন পর্যন্ত? না, শিখাইনি, তাই না? তাহলে এতক্ষণ পর্যন্ত যতটুকু নলেজ পেয়েছেন টোকেন জেনারেট করবেন। যখন সামনে আমি আরো ইন ডিটেইলস আরো মানে স্পেসিফিক করে আরো নতুন নতুন প্যাটার্ন শেখাই দিব, তখন আপনি আরো স্পেসিফিক ভাবে টোকেন জেনারেট করবেন। ঠিক আছে, কারণ আমি তো আপনাকে শিখাইনি, তো আমি আপনার কাছে কেন এটা এক্সপেক্ট করবো যে এটাকে আপনি ফাংশন নেম বলেন? ঠিক আছে, বুঝতে পেরেছি আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, 92 জন আমার ক্লাসে কি আসলে 92 জন স্টুডেন্ট, না আপনারা কেউ মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছেন? মিস আমার 2টা অ্যাকাউন্ট, আমার ল্যাপটপ থেকে স্পিকারে কথা বলা যায়। ও আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন টোকেন প্যাটার্ন লিখবেন কি হলো, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এক একটা টোকেন থাকবে, যেটা আমি অলরেডি বলছি।
যে আমার যদি ইফ এলস ব্রেক কন্টিনিউ আদার যে কোনো কিছু কিওয়ার্ড ব্রেক কন্টিনিউ তারপরে হোয়াইল ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ বা আমরা আরো যেগুলো কিছু ইউজ করে থাকি, যদি কিওয়ার্ড বুঝে যান তাহলে তার টোকেন ইটসেলফ নিজেই হবে। এই কথাটা এখানে বলা আছে, ঠিক আছে? তারপরে ধরেন অপারেটর, আপনি ইটসেলফ তাকে টোকেন দিতে পারেন অথবা তাকে ইন জেনারেল নেম দিতে পারেন, যেমন ধরেন কম্পারিজন অপারেটর অথবা অ্যারিথমেটিক অপারেটর অথবা লজিক্যাল অপারেটর, এরকম ইন জেনারেল নাম দিতে পারেন তার টোকেন নেম হিসেবে, অথবা তাকে স্পেসিফিক ভাবে তাকে দিতে পারেন, যে ধরেন ইকুয়াল, সেটা একটা নিজেই একটা তার টোকেন। ওকে, আরেকটা টোকেন হচ্ছে যে কোনো আইডেন্টিফায়ারকে রিপ্রেজেন্ট করবে। তো যখনই কোনো আইডেন্টিফায়ার পাবেন অবশ্যই তার টোকেন নেমের সাথে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে ভুলবেন না। অ্যাট্রিবিউট ভ্যালু কিভাবে দিতে হয়, তিনটা পদ্ধতি দেখাই দিচ্ছি। আচ্ছা, কনস্ট্যান্টের ক্ষেত্রেও তাই, আপনি যদি স্পেসিফিক ভাবে কনস্ট্যান্টকে টোকেন দিতে পারেন, যেমন ধরেন 60, তো আপনি তাকে টোকেন নেম দিলেন 60, কিন্তু 60 কে আর কি নাম দিয়ে দিতে পারে, নাম্বার, ঠিক আছে? অথবা 60 যদি একটা ডাবল কোটেশনের মধ্যে থাকে তাহলে তাকে লিটারেল হিসেবেও আপনি জেনারেট করতে পারেন। আবার হচ্ছে ধরেন এই জিনিসটা খুবই ডিস্টার্বিং করছে। আচ্ছা, তারপর ধরেন পাংচুয়েশন সিম্বল বা লেফট রাইট অপারেটর বা লেফট রাইট প্যারেন্থেসিস কমা সিম্বল, এগুলোর জন্য আপনি আলাদা আলাদা করে টোকেন ইটসেলফ দিতে পারেন। তার নাম হচ্ছে সে একটা সেমিকোলন, তার নাম কি, সে কমা। ওকে, কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, তাকে যদি স্পেসিফিক ভাবে বলে দেন সেমিকলন বা কমা, টোকেন নামটা হচ্ছে সেমিকলন বা কমা, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু তাকে যদি ইন জেনারেল কোনো নাম দেন অবশ্যই তার জন্য একটা অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এটা এখানে শেষ করবো চ্যাপ্টারটা, এই কথাটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ধরেন, এটা আমি অলরেডি বুঝিয়েছি আপনাদেরকে চ্যাপ্টার 1-এ, আবার বুঝাচ্ছি। ধরেন অনেক 2-3টা লেক্সিম আছে যারা সেম প্যাটার্নের সাথে ম্যাচ করে, যেরকম চ্যাপ্টার 1-এ পজিশন, ইনিশিয়াল আর রেট, এরা তিন ধরনের লেক্সিম গুলোর নাম কি, পজিশন, ইনিশিয়াল, রেট। এরা কোন প্যাটার্নটার সাথে ম্যাচ করে, আইডেন্টিফায়ার। এখন যদি তিনটাকেই আমি লিখি শুধু আইডেন্টিফায়ার, ধরেন পজিশনকেও লিখলাম আইডেন্টিফায়ার, ইনিশিয়ালকেও লিখলাম আইডেন্টিফায়ার, রেটকেও লিখলাম আইডেন্টিফায়ার, তাহলে যখন এটা সিম্বল টেবিলে শুধু নামটা নিয়ে এন্ট্রি হলো, তখন সিনট্যাক্স ট্রি যখন সিনট্যাক্স অ্যানালাইজার যখন সিনট্যাক্স ট্রি জেনারেট করতে যাবে, ও তো বুঝতেই পারবে না যে তিনটাই আইডি, তাহলে কোন আইডির সাথে গুণ হবে কোন আইডির সাথে যোগ হবে বুঝতে পারবে না। এরকম যদি হয় যে মাল্টিপল লেক্সিম সেম ডেসক্রিপশন বা সেম প্যাটার্নের সাথে ম্যাচ করছে, অবশ্যই আপনাকে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে। দেখো, আমি যদি অ্যাট্রিবিউট ভ্যালু দিতাম এখন যতটুকু শিখছি তার উপর ভিত্তি করে, তাহলে আমি অবশ্যই দিতাম পজিশন, টোকেনের নামটা দিতাম আইডেন্টিফায়ার, আর তার অ্যাট্রিবিউট ভ্যালু দিতাম সিম্বল এন্ট্রি ফর পজিশন। ঠিক তেমনি ইনিশিয়ালের জন্য দিতাম তার আইডি টোকেনটার নাম দিতাম আইডেন্টিফায়ার, আর তার অ্যাট্রিবিউট ভ্যালু দিতাম সিম্বল টেবিল এন্ট্রি ফর ইনিশিয়াল। ঠিক সেম ভাবে রেটের জন্য দিতাম আইডেন্টিফায়ার, টোকেন নেম আর অ্যাট্রিবিউট ভ্যালু দিতাম সিম্বল টেবিল এন্ট্রি ফর রেট। বুঝা গেছে? যেরকম এখানে একটা এক্সাম্পল দিচ্ছে নাম্বারের ক্ষেত্রে, যদি আপনার সোর্স কোডে 0 এবং 1 দুইটা নাম্বারই থাকে, তো আপনি দুইটার জন্যই তো টোকেন নেম দিলেন, সাপোজ ধরেন নাম্বার, ইন জেনারেল দিলেন, তো নাম্বার দিলে অবশ্যই তার অ্যাট্রিবিউট ভ্যালু একটা দিবেন, সাপোজ ধরেন সিম্বল টেবিল এন্ট্রি ফর 0, আর 1 এর জন্য দিলেন যে নাম্বার সিম্বল টেবিল এন্ট্রি ফর 1। এইভাবে একটু দেখাই ক্যাচ করতে শুরু, ধরেন এরকম দিলেন যে নাম্বার তার টোকেন নেম আর লিখলেন সিম্বল টেবিল এন্ট্রি ফর 0। সিমিলার ভাবে 1 এর জন্য করলেন। কিন্তু এইভাবে যদি না দিয়ে স্পেসিফিক ভাবে 0 দিয়ে দেন, স্পেসিফিক ভাবে 1 দিয়ে দেন, তখন আর অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে। ওকে, আমি কি ক্লিয়ার করতে পারছি মেসেজটা? সবার কাছে কি মেসেজ ক্লিয়ার? আচ্ছা, এটা কি বলেছে, এটা তো বললাম না। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি 4 মিনিট এক্সট্রা নিয়ে ফেলেছি, সরি। আজকের ক্লাস নিয়ে কারো কোনো বোঝার অসুবিধা আছে? ম্যাম, একটা কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ, অবভিয়াসলি বলেন। ম্যাম, লিটারালের জন্য কি অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়া দরকার আছে? না, ওর কোনো অ্যাট্রিবিউট, ওকে ডবল কোটেশনের মধ্যে রাখলে সে একটা টোকেন হয়ে যাবে। ম্যাম, যদি ডবল কোটেশন অনেকগুলো থাকে তাইলে?
টোকেন নেম দিতে পারে, অ্যাট্রিবিউট ভ্যালু যদি দিতে চান, যদি লিটারেল দেন আপনি, কিন্তু আমি এটাই বারবার বলছি, দেখেন যদি লিটারেল এভাবে দেন, লিটারেলের জন্য টোকেন নেম দিলেন লিটারেল, তাহলে অবশ্যই অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে। জি ম্যাম। ওকে, আর যদি লিটারেল না দিয়ে সরাসরি লেখেন ডাবল কোটেশনের ভিতরে যে হ্যালো ওয়ার্ল্ড, এটাই তার অ্যাট্রিবিউট, তাহলে আর অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে না। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস বা প্রিভিয়াস কোনো ক্লাস নিয়ে? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল 91 স্টুডেন্ট। আমি কি এটা বিশ্বাস করে নিব যে সেকশন এ আর সেকশন বি দুটাই সবাই আছেন? কারণ আমি এখন যদি চেক করা শুরু করি সময় লাগবে। ম্যাম সবাই প্রেজেন্ট। একজন খালি বলছেন যে ম্যাডাম আমি দুইটা অ্যাকাউন্ট ইউজ করছি। ইউজার গেস্ট, এটাকে একটু রেসপন্স করেন তো। ইউজার গেস্ট এটা কি? লেফটেন্যান্ট জোবায়ের, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, এরকম আর কেউ আছেন যে এরকম অদ্ভুত নাম দিয়ে ঢুকে বসে আছেন, আমি চিনি না এটা? থ্যাংক ইউ, আমি তাহলে এটা চ্যাট বক্সে পেয়ে যাবো যে আপনাদের রায়। আচ্ছা, আজকের ক্লাস তাহলে শেষ করি। কারো কোনো কোশ্চেন কি আছে? নো ম্যাডাম। আচ্ছা, জোবায়ের আমাকে ফোন দিয়েছিল, এস এম জোবায়ের, কিছু কি বলবেন? আছেন কি উনি ক্লাসে? ম্যাম উনি একটু ডিএসডব্লিউ অফিসে গেছিল, তো এই জন্য মেবি ক্লাসে থাকতে পারবে না, এই জন্য মেবি ফোন দিয়েছিল আপনাকে। ও আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি, ইনশাআল্লাহ মঙ্গলবারে আপনার নেক্সট ক্লাস হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।